রাউন্ড অফ 32 এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ। সেখানে যেই পেনাল্টিটা রেফারি দিলেন ওটা কি আদৌ পেনাল্টি ছিল, কিংবা ক্রোয়েশিয়ার শেষ গোলটা অফসাইড দেখে যে বাতিল করা হলো ওটাও কি অফসাইড ছিল? এত এত বিতর্কের মাঝেই এই ম্যাচটা শেষ হলো। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। পর্তুগাল টিম যারা বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার, সেই পর্তুগাল টিমটাই কোনো মতে হাঁপ ছেড়ে বাঁচলেন। ক্রোয়েশিয়া চেপেই ধরেছিল। মদ্রিচ যেভাবে নিউক্লিয়াস হয়ে এই ক্রোয়েশিয়া টিমের দায়িত্বটা পালন করেছিলেন এবং যেভাবে তিনি মিডফিল্ড দখল করে বল সাপ্লাই দিচ্ছিলেন, মনে হচ্ছিল এই পর্তুগালকে হারিয়ে দিবে। শেষ মিনিটে হলেও ক্রোয়েশিয়া ম্যাচটাকে বের করে নিবে। অনেকে ব্রাজিল ক্রোয়েশিয়ার সেই ম্যাচটাকেও মনে করছিলেন। যারা ব্রাজিলের সাপোর্টার তারা তো এই ম্যাচটা যারা দেখছিলেন মনে করছিলেনই সেই ক্রোয়েশিয়া এবং ব্রাজিলের ম্যাচই আরেকবার রিপিট হয় কিনা সেটাও দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। সেই কামব্যাকটাও ক্রোয়েশিয়া করেছিল, কিন্তু রেফারির সিদ্ধান্তে ক্রোয়েশিয়ার ভাগ্য এভাবে সহায় হলো না এখানে আর। ম্যাচের 53তম মিনিটে চমৎকার অ্যাটাক থেকে পেরিসিকের যে স্কোর, সেই লিডটা ক্রোয়েশিয়া ম্যাচের 68 মিনিট পর্যন্ত ধরে রাখে। কিন্তু বিপত্তি এবং বিতর্ক সব যেন ওইখানেই জন্ম হয়। ম্যাচের 68তম মিনিটেই প্রথম বিতর্ক, এবং সেই বিতর্ক থেকে রোনালদোর পেনাল্টিতে কামব্যাকটাও পর্তুগাল করে নেয়। আদৌ কি ওইটা পেনাল্টি ছিল? যেখানে রেনাতোকে টেনে ধরছিলেন কোমরে, সেই জায়গাটাতে রেনাতো সেভাবে ওই বলটাকে তিনি হেড নিতে যাননি, সেই অ্যাটাকটাও তিনি পারফেক্টলি করতে পারেননি, কিংবা তিনি গ্রাউন্ডেডই ছিলেন। এরপরেও কেনই বা পেনাল্টি দিল? ম্যাচের হিট অফ দ্য মোমেন্ট রেফারি ওই জিনিসটাকেই কাউন্ট করেছেন। রেফারি ভিএআরে যেই জিনিসটাকে দেখছিলেন, ক্রোয়েশিয়ান প্লেয়ার তাকে আসলে কিভাবে আটকে রাখার চেষ্টা করছিলেন, এখানেই হচ্ছে রেফারির ওন সিদ্ধান্ত, ওন ডিসিশন যেটাকে আমরা বলি। রেফারির হাতেও যে কিছু আছে, সেই জিনিসটাই এরকমের কয়েকটা বিতর্কিত সিদ্ধান্তে আরও একবার আলোচনায় আসে। তবে এমন একটা ডিসিশন পেনাল্টি হলো নাকি না হলো সে আলোচনা চলবেই, কিন্তু 68 মিনিটে CR7 যেই পেনাল্টি শুট আউটটা নিলেন এবং ম্যাচে ফিরলেন, পর্তুগাল সেখান থেকেই মূলত এই ম্যাচের রিদমটা পায়। তবে পর্তুগাল চমৎকারভাবে পুরো ম্যাচ যেভাবে কন্ট্রোল করেছে প্রথম দিকে, শেষ দিকে ক্রোয়েশিয়া ঠিক সেভাবেই চাবিকাঠি নিজেদের দিকে নিয়ে নেয়। তবে এই গোলটা পাওয়ার পরে পর্তুগাল মুহুর্মুহু যে আক্রমণ করে, রাফায়েল লিওর পারফরমেন্সটাই পর্তুগালের সবচেয়ে বেশি নজর কেড়েছে। বিশেষ করে একটা অ্যাসিস্টও তিনি পেয়েছেন, তবে একটা স্কোরও তিনি পেতে পারতেন। সেই ক্রসবারে যদি বলটা না লাগতো, পর্তুগাল এর আগেই এই স্কোর লাইন নিয়েই ম্যাচটাকে জয় করতে পারত। তবে পর্তুগাল টিমটাকে নিয়ে আরও বেশি সমালোচনার যোগান রোনালদোকে ছাড়াই কি পর্তুগাল টিমটা আরও বেশি অ্যাটাকিং, গতিশীল, নাকি রোনালদো মাঠে থাকলে প্লেয়াররা সেভাবে নিজেদেরকে নিংড়ে দিতে চান না, সেই বিতর্ক এখন পর্তুগাল টিমটাকে নিয়ে অনেক বেশি। পর্তুগাল যখন 80তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নেয় এবং ম্যাচের 94তম মিনিটে রামোসের হেডারে পর্তুগাল স্কোরটাকে লিডে পরিণত করেন এবং যেই সমতা ছিল 1-1, সেখান থেকে পর্তুগাল 2-1 পরিণত হয়। প্রশ্ন এখন সেখানেই, পর্তুগালের হয়ে রোনালদো এমন একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই চিতার মতো রোনালদোকে আমরা ওই জায়গাটাতে দেখতে পারিনি। যেই রোনালদো কিনা 2-3 জনকে ফেলে দিয়ে চিতার মতো উচ্চতায় উঠে, সেই রোনালদো হেড নিয়ে চমৎকারভাবে বারে বলটাকে জড়িয়ে দেন। সেই রোনালদোকে আমরা সেই সুযোগটার সময় দেখতে পারিনি। ঠিক সেই কাজটা যেন রামোস করে দেখিয়েছেন। 3 জন ডিফেন্ডার তাকে আটকে রাখলেও তিনি ব্লাইন্ড স্পেস থেকে উঠে গিয়ে চমৎকারভাবে ফিনিশিংটা দিয়ে রোনালদো এবং পর্তুগালের যেই দল, সেই দলের লিডটাকে তিনি 2-1 পরিণত করেন। তবে শেষ গোলটা যেখানে মদ্রিচের দল কামব্যাক করলো, সেই গোলটাই না কত বিতর্কের জন্ম দিয়েছে এই ম্যাচটাতে। রেফারি 10 মিনিট যুক্ত করলেন এক্সট্রা, সেখানে অলরেডি 7 মিনিট শেষ। আর 8তম মিনিটে গিয়ে যখন ক্রোয়েশিয়া গোল করে এবং হুট করেই কি হলো, রেফারি ভিআর দেখতে গেল এবং এসেই তিনি ঘোষণা দিলেন এটা একটা অফসাইড ছিল। ম্যাচটা
এইখানেই শেষ হয়ে যায় এবং ক্রোয়েশিয়ার সব স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। মদ্রিচ সেভাবেই সেই কষ্টেই সম্ভবত শেষ হাসিটা দিয়েছিলেন রেফরির এই সিদ্ধান্ত শোনার পরে। তবে এই অফসাইডের বিতর্কটা আরও বেশি আলোচনায় এই মুহূর্তে অনেক বেশি, কেননা অনেকেই বলছেন পর্তুগালের প্লেয়ারের শরীরে যখন ডিফ্লেক্টেড হয়ে বল ক্রোয়েশিয়ার প্লেয়ারের কাছে যায়, সেখান থেকে যখন স্কোর আসে, এটা কিভাবে অফসাইড হয়। এর আগে যেই মুহূর্তটায় ক্রোয়েশিয়ার প্লেয়ার হেডার নিতে যান এবং সেখানে তিনি ওই অ্যাকশনটাতে গিয়েছেন এবং পর্তুগালের প্লেয়ার নিজের মাথাটাকে নিচু করে দেন, সেই অ্যাকশনটা থেকে নিজেকে তিনি বিরত রাখেন, যার ফলে তার শরীরে বলটা টাচ করলেও ফাইনাল টাচটা ক্রোয়েশিয়ার প্লেয়ারের হয়েছে এবং সেখান থেকেই রেফরি এটাকে অফসাইড কাউন্ট করেছে। তবে বিতর্ক এখানে আরও বেশি, কারণটা হচ্ছে অফসাইডের যেই ভিআর, এটা শুধু রেফরি নিজেই ডেকেছেন, এখানে কোনো অ্যাপিল ছিল না। পর্তুগালের এই গোল খাওয়ার পরে ক্রোয়েশিয়া চমৎকারভাবে উদযাপনে মেতে ওঠেন। এই ম্যাচটা এক্সট্রা টাইমে গড়াবেই তো, কেননা আর 1 মিনিট বাকি। কিন্তু হুট করেই রেফরি নিজের সিদ্ধান্তে ভিআর ডাকেন এবং সেখান থেকেই এরকমের এক সিদ্ধান্ত। কথা হচ্ছে পর্তুগালকে সুবিধা দিতেই রেফরি কি এই সিদ্ধান্তগুলো দিলেন কিনা, সেটাও এখন আলোচনার খোরাক। তবে যতগুলোই বিতর্কিত ডিসিশন এই ম্যাচে হোক না কেন, ফাইনাল ফলাফল পর্তুগাল 2-1 এই ম্যাচটা জিতে রাউন্ড অফ 16-এ স্পেনের মুখোমুখি হবে জুলাইয়ের 7 তারিখে। রাত 1টার সেই ম্যাচে আমরা কি ইউরো ফাইনালের সেই আবহটা আরও একবার দেখব কিনা, যেই ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই এবং সেখানে CR7-এর সেই পারফরমেন্স, জোড়া গোলের পারফরমেন্সটা নিশ্চয়ই পর্তুগাল ভক্তদের এখনও মনে থাকার কথা, কেননা রোনালদো প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছিলেন স্পেনকে হারিয়ে। ওই ম্যাচে লামিন ইয়ামাল, রদ্রি, পেদ্রি সবাই ছিল, এরপরেও পেনাল্টি শুটআউটে সেই ম্যাচটাকে রোনালদো নিয়ে গিয়েছিলেন। সেই জোড়া গোলের কামব্যাকে পর্তুগাল চমৎকারভাবে ম্যাচে ফিরে আসেন। সেই ম্যাচের আবহ আরও একবার এই ম্যাচেও নিশ্চয়ই তৈরি হবে। তবে এই ম্যাচের আলোচনা, পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার এই ম্যাচের বিতর্ক এবং সেই ম্যাচের আবহ, আপনি এখানে কি দেখছেন? একজন পর্তুগাল সাপোর্টার হয়ে থাকলে আপনার মন্তব্যগুলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।